আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সবাইকে আমাদের স্কুলে। পরমাণুর গঠন এই শব্দ দুইটা নিয়ে এই টিউটোরিয়ালটাতে একটু বিস্তারিতভাবে বেসিক লেভেলে আলাপ করতে চাই। জেএসসি বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন যেটা আছে, জেএসসি স্টুডেন্ট যারা মানে এই লেভেলে একদম বেসিক লেভেল থেকে যে স্টাডিংটা হয় বিজ্ঞানের, সেখান থেকে যদি চিন্তা করে কথা বলি তাহলে সেই আঙ্গিকে এই টিউটোরিয়ালটাকে আপলোড করার চেষ্টা করব। পরমাণুর গঠন নিয়ে মোটামুটি সবার মধ্যেই, মানে স্টুডেন্ট যারা ক্লাস 8-এ আছো বা এর আগেও ক্লাস 7-এ বা ক্লাস 6-এ তোমরা যারা অলরেডি কিছুটা হলো স্টাডি করেছো, তারা বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেলে কিছু জিনিস জানো যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে এবং এই সম্পর্কিত কিছু আইডিয়া অবশ্যই আছে। কিন্তু এটার এই পুরা থটটাকে বা এই পুরা বিষয়টাকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে আরো কিছু জিনিস জানতে হবে, যেটা নিয়ে আমি চেষ্টা করব এই টিউটোরিয়ালটাতে আলাপ করে দেওয়া। সো জেএসসি স্টুডেন্টদের জন্য মূলত আমার এই ভিডিওটা বানানো, কারণ এসএসসি তেও একটা মানে কেমিস্ট্রির একটা অংশ আছে, সেটা হচ্ছে পরমাণুর গঠন বা পদার্থের গঠন। সেখানেও অলমোস্ট সিমিলার টাইপ অফ এক্সপ্লানেশন আমি দিয়েছি। সো এই ভিডিওটাতে আমি চেষ্টা করব যে জেএসসি স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এই অধ্যায়ের যে কনসেপ্ট সেটাকে কতটা ইজিলি ক্লিয়ার করে দেওয়া যায় সেই বিষয়টা আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এই অংশটাতে। সো স্ট্রাকচার অফ অ্যাটম, আমরা আগে আমি সবসময় বলেছি যে স্টাডি করার ক্ষেত্রে যদি একটু হিস্ট্রিটা জেনে নেওয়া যায় তাহলে বোঝা যায় যে আসলে পড়াশোনাটা কিভাবে করতে হবে। হিস্ট্রির দিকে তাকালে বা হিস্ট্রি যদি একটু ভালো মতো বোঝা যায় যে ক্রনোলজিটা কি ছিল আজকের দিন পর্যন্ত এই নলেজটুকু আসার, তাহলে থটটা একটু ডিপ হয় এবং সেক্ষেত্রে পড়া মনে থাকে। যে স্টোরিটা যদি জানি তাহলে পড়াটা মনে থাকে, এটা এক ধরনের ভালো লাগা, পড়ালেখার ভালো লাগা থেকে বলছি। সো কি কি জিনিস পড়তে হবে তার আমি একটু কয়েকটা কন্টেন্টস আমি লিখেছি। যে পরমাণুর ধারণার বিকাশটা বুঝতে হবে, ওই যে স্টোরি যেটা বললাম, যেটা তোমাদের বইয়ে আছে অলরেডি, সেটা নিয়ে একটু এক কথা বলা লাগবে। পরমাণুর গঠন কিরকম বা পরমাণু অ্যাকচুয়ালি কিরকম সেটা নিয়ে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আর আইসোটোপ, এই তিনটা হচ্ছে এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট কি টার্ম। তারপরে হচ্ছে আইসোটোপের কি কি ইউজ আছে সেটা নিয়ে কথা বলতে হবে। ইলেকট্রন বিন্যাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে ওই যে আমি বলেছি যে এসএসসি লেভেলে আমি অলরেডি আপলোড করেছি, সো জেএসসি লেভেলে শুধুমাত্র একদম প্রাইমারি লেভেল থেকে আমি কথা বলবো যে ইলেকট্রন বিন্যাসটা কেমন ভাবে কিভাবে হয় এবং মৌলের ধর্ম, তার ব্যবহার নিয়ে আলাপ থাকবে। সো প্রথমে যদি আমরা স্টোরিটা খেয়াল করি, আমাদের প্রথমেই যে বিজ্ঞানীটার নাম মনে রাখতে হবে তার নাম হচ্ছে ডেমোক্রিটাস। সো ডেমোক্রিটাস যেটা, সেটা হচ্ছে ডেমোক্রিটাস, উনি ডেমোক্রিটাস ওনার জন্মটা হচ্ছে, যদি আমি একটু খেয়াল করি তাহলে ওনার জন্মটা হচ্ছে 460 to 370 BCE। দ্যাট মিনস এটা হচ্ছে যে বিফোর ক্রিস্ট এরা, মানে খ্রিস্টের জন্মের 460 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টের জন্মের 370 বছর আগে তিনি মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে তার লাইফ স্প্যান। এই লাইফ স্প্যানের মধ্যে উনি খ্রিস্টপূর্ব 400 অব্দে প্রথম পরমাণুর ধারণা সম্পর্কে পৃথিবীর কাছে বলেন। পরমাণুর স্ট্রাকচার বা পরমাণু স্টোরি সম্পর্কে বা পরমাণুর শব্দটা সম্পর্কে পৃথিবীর কাছে বলেন এবং তিনি বলেন যে প্রতিটি পদার্থই পরমাণু নামক বা অ্যাটম নামক যেটাকে ভাগ করা যায় না, মানে ক্ষুদ্রতম অংশ দ্বারা গঠিত। এবং উনি গ্রিক শব্দ অ্যাটমস থেকে এই থিওরিটাকে প্রবর্তন করেন। অ্যাটমস শব্দটার মানে হচ্ছে, এ মানে হচ্ছে নট, মানে যাচ্ছে না, আর টমস শব্দটার মানে হচ্ছে ডিভাইজিবল। অর্থাৎ গ্রিক দার্শনিক বা মানে ডেমোক্রিটাসের মতে, ডেমোক্রিটাস যখন কথা বললেন তখন উনি বললেন যে প্রতিটা পদার্থই পরমাণু নামক, পরমাণু না শব্দটা আসলে অ্যাটম নামক ক্ষুদ্রতম, মানে মানে এটাকে বলা যায় যে অখণ্ডনীয়, মানে যেটাকে আর ভাগ করা যায় না, এটাই হচ্ছে দ্য স্মলেস্ট পার্টিকল অফ আ ম্যাটার। এটাই উনি বলেন খ্রিস্টপূর্ব 400 অব্দে। সো প্রথমেই স্টোরি যদি আমরা বলি তাহলে আমাদের ডেমোক্রিটাসের নামটা মনে রাখতে হবে। এবং
এই মতবাদ দেওয়ার পরে তারই সময়কালের দুই বিজ্ঞানী প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল এই মতবাদটার একটা দ্বিমত পোষণ করেন, এবং অ্যারিস্টটল বলেন যে পদার্থ আসলে নিরবিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত, এবং এদেরকে ভাগ করলে মানে পরমাণুকে ভাগ করলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পাওয়া যাবে। কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা কি সেইটাকে অ্যারিস্টটল এবং প্লেটো সেই সময়টাতে ব্যাখ্যা করে যাননি। সুতরাং ডেমোক্রিটাস বলেছিলেন কথাটা যে পরমাণু হচ্ছে অখণ্ডনীয় মানে অ্যাটমস বা অ্যাটম, এবং প্লেটো এবং অ্যারিস্টটল এটার বিরোধিতা করেছিলেন। এরপরে যেটা হয়, ইংলিশ কেমিস্ট জন ডাল্টন তিনি কি করেন, জন ডাল্টন জন ডাল্টন যেটা করেন যে ওনার জন্ম সালটা হচ্ছে 1766 থেকে 1844। এই সময়টাতে উনি এই লাইফ স্প্যানের মধ্যে সালটা হচ্ছে সম্ভবত 1803 সাল। এই সালে তিনি এক্সপ্লেইন করেন, ডাল্টনের কথা হচ্ছে যে পদার্থ, এখন তিনি বলেন যে এই অ্যাটম দিয়ে গঠিত, এবং অ্যাটমিক থিওরিটা আসলে উনি যখন এক্সপ্লেইন করেন তখন ওই সময়কালে এর চেয়ে ভালো থিওরি আর কেউ দেয়নি, যে পরমাণুর অভ্যন্তরে যে এটা থাকে মানে পরমাণু হচ্ছে এমন একটা কণা যেটা হচ্ছে ক্ষুদ্রতম কণা, এবং এটাকেও ভাগ করা যাবে না, এবং এই পরমাণুটাকে নিয়েই হচ্ছে সমস্ত পদার্থ গঠিত হয়। এবং তার এই 1803 সালের পরে 1911 সালে রাদারফোর্ড, এখন এই যে রাদারফোর্ড, এই রাদারফোর্ড 1911 সালে তার সহকর্মীদের নিয়ে মানে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট যারা থাকে, সায়েন্টিস্টদের একটা গ্রুপ থাকে, সো ওনারা মিলে আরেকটা পরীক্ষা করেন রাদারফোর্ড 1911 সালে। তখন উনি পরমাণুর মডেলটাকে ব্যাখ্যা করেন, এবং পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক আধান বিশিষ্ট কিছু একটা আছে সেটা তিনি ব্যাখ্যা করেন, এবং বলেন যে এই আধান ধনাত্মক আধান এবং তার বাইরে ইলেকট্রন যে ঘুরছে তার যে একটা ঋণাত্মক আধান, এই জিনিসটা ব্যাখ্যা করেন। অর্থাৎ পরমাণু যে বিভাজ্য এটা যে অ্যাটমস না, মানে ডেমোক্রিটাসের কথা ঠিক উল্টা কথা, যে ডেমোক্রিটাস বলেছিল যে পরমাণুকে ভাগ করা যায় না, এটা অবিভাজ্য, কিন্তু রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে প্রমাণ করেন যে না, পরমাণুর কেন্দ্রে নিঃসন্দেহে এমন একটা অংশ আছে যেখানে যেই জায়গাটা হচ্ছে ধনাত্মক আধান, এবং পরমাণুর সমস্ত ভর সেই জায়গাটাতে কেন্দ্রীভূত থাকে। সো এই কথাটা যখন রাদারফোর্ড বলেন তখন এই পরমাণুর থিওরিটা প্রথম মানে পৃথিবীর সামনে উন্মোচিত হয়, যে এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং এই কথাটা রাদারফোর্ড বলেন তার অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্টদের সহ একটা গবেষণালব্ধ প্রমাণ দিয়ে। এখন তার যে পরীক্ষাটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা, এটা অবশ্য যদিও জেএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু এসএসসিতে একটু পড়তে হবে এবং এইচএসসিতে মাস্ট পড়তে হয়। সো এই লেভেলটাতে যদি চিন্তা করি এতটুকু বলতে হবে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে রাদারফোর্ড এবং তার সহকর্মীরা এটা প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস নামে একটা অংশ আছে, এবং যার মধ্যে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, এবং এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরছে। এখন ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এবং প্রোটন মানে এটার ভিতরে নিউক্লিয়াসের ভিতরে আসলে দুইটা জিনিস থাকে, এটাও ব্যাখ্যা করা হয়েছে যে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটার ভিতরে প্রোটন এবং নিউট্রন নামে দুইটা জিনিস থাকে, আর এটা হচ্ছে ইলেকট্রন। সো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এবং নিউট্রনের কোনো চার্জ নাই। এই চার্জ মানেটা কি? চার্জ মানে হচ্ছে আধান। এই আধান মানে হচ্ছে এই যে পদার্থ সৃষ্টি করছে যেই সকল পরমাণু বা এদের যে ক্ষুদ্রতম অংশ বা মৌলিক কণিকা, এদের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। সো আধান দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জড আর একটা নেগেটিভ চার্জড। রাদারফোর্ডের কথা অনুসারে
পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস আছে সেটা ধনাত্মক আধান বিশিষ্ট, এবং ওই নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক আধান বিশিষ্ট কণাটার নাম হচ্ছে প্রোটন। এবং এই প্রোটন কিন্তু আবার আরেকজন আবিষ্কার করে, ইলেকট্রন আরেকজন আবিষ্কার করে, নিউট্রন আরেকজন আবিষ্কার করে। এখন এই যে প্রোটন, এটার আবিষ্কারক রাদারফোর্ড, বাট নিউট্রন যেটা, এটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক, এবং ইলেকট্রন যেটা আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন। সো স্ট্রাকচার নিয়ে কিন্তু অনেক বিজ্ঞানী অনেক বছর ধরে গবেষণা করেছেন, এবং এখন আমরা এসে পরমাণুর স্ট্রাকচারের আলট্রা মাইক্রোস্কোপিক একটা ধারণা আমরা পেয়েছি যে হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরতে থাকে। এখানেও আবার রাদারফোর্ড এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছেন। এ কারণে রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয়, যার মধ্যেও অনেকগুলা সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতা আবার প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। এটা যদি 1913 সালে নিলস বোর তিনি প্রমাণ করেন, মানে নিলস বোরের কথা অনুসারে এই যে পরমাণুর চারপাশে যে ইলেকট্রন ঘুরছে, এটা যে একটা কক্ষপথ, বা এটা যে একটা অরবিট, বা এটা যে একটা শেল, বা এটা যে একটা শক্তি স্তর, এটা কেমন, বা এটা যে ঘুরছে, এইটার ব্যাখ্যাটা দেন হচ্ছে নিলস বোর। সো রাদারফোর্ডের মডেলেরও অনেকগুলা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যে উনি যে মতবাদ দিয়েছিলেন সেখানে কিছু ভুলভ্রান্তি ছিল। পরে নিলস বোর আবার সেই ভুলভ্রান্তিগুলোকে বিশুদ্ধ করে আবার নতুন করে একটা ধারণা দেন, সেটার মধ্যে আবার কিছু ভুলভ্রান্তি ছিল। মানে এটা হচ্ছে বাই দ্য টাইম উই লার্ন। সো ওই সময়টাতে যতটুকু জ্ঞান ছিল সেইটাকে প্রতিষ্ঠিত করার পরবর্তীতে যখন আরো ফার্দার অ্যানালাইসিস হয় এন্ড রিসার্চ হয়, তখনই না নতুন নতুন নলেজ বের হয়। সো এই ক্রোনোলজিটাই মনে রাখতে হবে। তো প্রথমে তোমরা মনে রাখবা হচ্ছে ডেমোক্রিটাসের কথা, তার সময়কালের বিজ্ঞানী প্লেটো এন্ড অ্যারিস্টটলের কথা, তারপরে হচ্ছে জন ডাল্টনের কথা, জন ডাল্টনের পরে রাদারফোর্ড, এবং রাদারফোর্ডের পরে নিলস বোর। সো এই জায়গাটাতে এই স্টোরিটা নিয়ে আমি একটা আলাদা টিউটোরিয়াল করব, যেখানে টাইটেলটা থাকবে দ্য স্টোরি অফ অ্যাটমিক থিওরিজ। সো ওই জায়গাটাতে আমি ইনশাল্লাহ একটু বড় আসপেক্টে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এই সায়েন্টিস্টদের এই কর্মকাণ্ডের ভিতরে আরো কতটা অ্যাক্টিভিটিস ছিল। সো এই এতটুকু হচ্ছে স্টাডি। মানে যদি আমি পরমাণুর ধারণার বিকাশটা জেএসসি লেভেলে চিন্তা করি, তাহলে নিলস বোরের কথা মনে রাখতে হবে, এবং রাদারফোর্ড যেটাকে সৌর মডেল বলেছেন সেই চিন্তাটা মাথায় রাখতে হবে, এবং কিছু সীমাবদ্ধতা ছিল। এখন এই যে ইলেকট্রন আর এই যে প্রোটন নিউট্রন, এদের তো একটা নিঃসন্দেহে ভর আছে। সো ভরের হিসাবটা যদি আমি করি, মানে কে কতটুকু ভারী, এখন অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা করবে যে এই ভর আসলে কিভাবে মাপা যায়। মানে এটা তো এত ক্ষুদ্র একটা জিনিস। আমরা জানি যে আমরা ইউজুয়ালি যেভাবে ভর মাপি সাধারণ নিত্যি দিয়ে, আর ওজন মাপি স্প্রিং নিত্যি দিয়ে, এগুলো কি সেরকম ভাবে মাপা যাবে না। আসলে এটা মাপার একটা সূক্ষ্মতম পদ্ধতি আছে, সেটাকে বলা হয় ম্যাস স্পেকট্রোফটোমেট্রিক প্রসেস, বা ভর বর্ণালী বীক্ষণ যন্ত্র। সেইটা আবার একটা ডিফারেন্ট থিওরি বা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, যেখানে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রনের ভর কিভাবে মাপা যায়। যতটুকু মনে রাখতে হবে যে এই যে ইলেকট্রন আর এই যে প্রোটন, এদের ভরের তুলনায়, মানে প্রোটনের ভিতরে যে নিউট্রন, মানে নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন আর প্রোটন আছে, এদের ভরের তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম, অনেক কম। যে কমটা হচ্ছে, যদি আমি নিউট্রন বা প্রোটনের ভর চিন্তা করি, তাহলে মাস অফ প্রোটন অর নিউট্রন হবে 1.67 into 10 to the power minus 24 গ্রাম। 10 to the power 24 গ্রাম মানে হচ্ছে, মানে আমি যদি হিসাবটা করি 0.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 6 7 গ্রাম, যে এরকম একটা সংখ্যা। সো 0.1 2 3 4 5 6 7 8, এই যে 24তম যে সংখ্যাটা,
এই সংখ্যাটা হচ্ছে 1, তাহলে এই 1 এর পরে যখন আমরা একটা পয়েন্ট দিব তাহলে এই 24টা ঘরের যে 0 এটা মাইনাস হয়ে উপরে প্রিফিক্স হিসাবে জয়েন করবে। মানে এটা অবশ্য একটা সায়েন্টিফিক এক্সপ্রেশন, এটা মানে ক্লাস 8 এর একটা স্টুডেন্টের জন্য চিন্তা করতে হয়তো একটু সমস্যা হতে পারে। মানে আমি যদি জেনারেলাইজ চিন্তাটা করি, এইটাকে কিভাবে এক্সপ্লেন করে দিব একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যে মনে করো যদি কোথাও লেখা থাকে 1/10, তাহলে 10 মানে হচ্ছে যে 0 এর উপরে নাম্বার 1, মানে এটার প্রিফিক্স হচ্ছে 1, তাহলে এইটার এক্সপ্রেশন হবে 10 টু দি পাওয়ার -1। যদি কোথাও এরকম থাকে যে 1/100, তাহলে এখানে 1 এর পরে হচ্ছে দুইটা শূন্য, সো আমরা এরকম ভাবে লিখতে পারি যে 1/10 স্কয়ার। 10 স্কয়ার মানে 100, so 1/10 square মানে হচ্ছে 1/100, so that must be 10 to the power -2। 1/100 মানে 10 to the power -2। সিমিলারলি এই 10 to the power -24 হচ্ছে এমন একটা নাম্বার। এখন এইটা যদি প্রোটন আর নিউট্রনের ভর হয়ে থাকে, এই রকম ক্ষুদ্র একটা ভর, তাহলে সেই হিসাবে মানে মাস অফ ইলেকট্রন, তার আগে একটু বলে নিই, এই যে ভর, এই ভরটাকে ইউনিট হিসাবে ধরা হয় 1 AMU। AMU, that means 1 atomic mass unit। এটা একটু মনে রাখতে হবে, অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে এই নাম্বারটা। এখন এই নাম্বারটা যদি অ্যাটমিক ম্যাস ইউনিট হয়ে থাকে, তাহলে সেই তুলনায়, এই নাম্বারের তুলনায় ইলেকট্রনের ভর হচ্ছে 0.0000549 অ্যাটমিক ম্যাস ইউনিট। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের, প্রোটন অথবা নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর এতখানি হালকা। That means 0.0000549 AMU। সো এটা এতটুকু আমি বলে দিচ্ছি এই ভিডিওটাতে, কারণ হচ্ছে এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে, বাট জেএসসি লেভেলের স্টুডেন্টের জন্য যেটা জানা উচিত যে ইলেকট্রনের ভর নিতান্তই কম প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায়। প্রোটন এবং নিউট্রনের ভর বেশি। এবং কিভাবে মানে ইলেকট্রনগুলো আসলে থাকে সেটার ব্যাখ্যাটা কিরকম, যদি আমি এটা বলি যে যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে এটা হচ্ছে নিউট্রন, আর আমি যদি বলি যে এটা হচ্ছে প্রোটন, তাহলে এইটার বাইরে যে ইলেকট্রন ঘুরছে সেই কক্ষপথটা হবে এই রকম। এখন এই স্ট্রাকচারটা দেখতে খুবই বিদঘুটে মনে হইতে পারে যে এরকম কেন। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যদি এখানে একটা 3D চিন্তা করি, তাহলে এখানে সমস্ত 360 ডিগ্রিটাই হচ্ছে আমার তল। সো ইলেকট্রনগুলো যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এই কক্ষপথগুলোকে বলা হয় হচ্ছে শেল, বা এটাকে বলা হয় হচ্ছে অরবিট, বা বলা হচ্ছে শক্তি স্তর, বা হচ্ছে কক্ষপথ, একই জিনিস। তো ইলেকট্রন যেভাবে ঘুরছে, এই যে ইলেকট্রনগুলা যে ঘুরছে, এই ইলেকট্রনগুলা ঘোরার সময় এত দ্রুত গতিতে ইলেকট্রনগুলা ঘুরছে, এই ঘোরার সময় মনে রাখতে হবে, এটাকে যদি আমি জেনারেলাইজ ভিউতে এটা চিন্তা করি, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সম্পূর্ণটাই ফাঁকা জায়গা। এবং এই কারণে বলা হয় যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা, মানে এই জায়গাটাতে আসলে কিছু নাই। পরমাণু কত ক্ষুদ্র একটা জিনিস, তার ভিতরে আবার হচ্ছে ফাঁকা জায়গা থাকে। তার মানে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন যে একদম স্টেবল হয়ে আছে, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, ওই মাঝখানের জায়গাটা হচ্ছে ফাঁকা। সো থিওরিগুলোকে স্টাডি করলে আমরা একত্রে, মানে ক্রনোলজিটাকে যদি চিন্তা করি, তাহলে পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে আমরা এই ধারণাটা পেতে পারি। সো এই হচ্ছে পরমাণুর গঠনের মধ্যে ব্যাখ্যাটা। সো তোমরা এতটুকু জানতে হবে যে রাদারফোর্ডের মডেলটা হচ্ছে সৌর মডেলের মতো। তিনি বলেছেন যে সূর্যের চারপাশে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্র ঘোরে, ঠিক তেমন করে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এবং
এইটার মধ্যে অনেক ফ্লস আছে বা লিমিটেশনস আছে, যেটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 3-তে, যেখানে পদার্থের গঠন নামে একটা টাইটেল আছে। সেইখান থেকে একটু যদি দেখতে পারো তাহলে এটার একটু মোর এক্সপ্লেনেশন ছিল সেখানে। সো এতটুকু জিনিস মাথায় রাখতে হবে যে পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে। এবার যদি আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ নিয়ে পড়ি, তাহলে আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে? পরমাণুর পারমাণবিক সংখ্যা পড়তে গেলে আমাদেরকে আগে পরমাণুগুলো চিনতে হবে যে কোন কোন পদার্থ আছে। মানে কেমিস্ট্রিতে খুব ভালো মতো ক্লাস 8-এর তোমরা যারা আছো তারা ডেফিনেটলি পর্যায় সারণী সম্পর্কে জানো। তো পর্যায় সারণীতে তোমরা যদি একটু মৌলগুলোর দিকে তাকাও তাহলে দেখবা যে সেখানে কেমন সিরিয়াল করে পরমাণুগুলোকে আঁকানো আছে বা বলা আছে বা নামগুলোকে উল্লেখ করা হয়েছে। 8 লেভেলে, ক্লাস 8 লেভেলে অ্যাটলিস্ট 20টা মৌলের নাম আমাদের মাথায় রাখতে হবে। কি কি? নাম্বার 1 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে সিরিয়াল একটু বাঁকা হয়ে গেছে নাকি? আচ্ছা, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা তো মানে মুখস্থ করতেই হবে, এবং যে যত নাম্বারে আছে তাকে ঠিক তত নাম্বারে রিপ্রেজেন্ট করছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। এই সিরিয়াল করাটাও কিন্তু অলমোস্ট প্রায় 200 থেকে 300 বছরের অসংখ্য বিজ্ঞানীর একটা পরিশ্রমের ফসল। এটা এমনি এমনি আসে নাই। মানে হাইড্রোজেনের পরে যে হিলিয়াম হবে, হিলিয়াম যে কোথায় থাকবে পর্যায় সারণীর, এরপরে যে লিথিয়াম আসবে সেটা যে কোথায় থাকবে, এটা নিয়ে কিন্তু আসলে বছরের পর বছর গবেষণা হয়েছে, বছরের পর বছর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। সেই পরিশ্রমের ফসল হিসাবে আমরা এখন সিরিয়ালে এগুলো লিখতে পারছি। সো হিসাব করলে একটু দেখা যাবে যে এটা হচ্ছে 1 নম্বরে, কার্বন হচ্ছে 6 নম্বরে, নিয়ন হচ্ছে 10 নম্বরে, সোডিয়াম হচ্ছে 11 নম্বরে, মানে আমি মাঝখান থেকে লিখছি, ক্লোরিন হচ্ছে 17 নম্বরে, ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বরে। সো এই যে ক্রনোলজি বা এই যে নাম্বারিং, এই নাম্বারিংটা মনে রাখার দরকার এই কারণে যে আমি বলছি হাইড্রোজেন 1 নম্বরে, মানে সায়েন্টিস্টরা বলেছেন, আমি রিপ্রেজেন্ট করছি এখন। এই যে সায়েন্টিস্টরা বলেছেন হাইড্রোজেন নাম্বার 1 মৌল, এটার মানে হইল যে এটার ভিতরে একটা, মানে হাইড্রোজেনের একটা পরমাণুতে একটা প্রোটন আছে। সুতরাং কোন মৌলের অভ্যন্তরের প্রোটন সংখ্যাই হচ্ছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা। কোন মৌলের অভ্যন্তরের প্রোটন সংখ্যাই হচ্ছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে সেদিক থেকে হিসাব করলে সবসময় মনে রাখতে হবে এই শব্দটা, যে প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন কার্বন হচ্ছে 6 নম্বরে, তার মানেটা কি? মানে হচ্ছে কার্বনের একটা পরমাণুতে 6টা প্রোটন আছে। তাহলে 6টা প্রোটন যদি একটা পরমাণুতে থাকে, ঠিক সিমিলার ওয়েতে ওই পরমাণুটার মধ্যে 6টা ইলেকট্রন থাকে। তার মানে হচ্ছে ইউজুয়ালি না, অ্যাকচুয়ালি পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে কোন একটা পরমাণুতে, প্রোটন যতটা থাকবে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে। তো কোন পরমাণুতে কতটা প্রোটন আছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে পর্যায় সারণীতে তার অ্যাটমিক নাম্বারটা দেখে বুঝবো, মানে পারমাণবিক সংখ্যাটা দেখে বুঝবো। এবং ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বরে বা ক্লোরিন হচ্ছে 17 নম্বরে। এটার মানে হচ্ছে ক্লোরিনের একটা পরমাণুতে 17টা প্রোটন আছে, ঠিক ক্লোরিনের বাইরে মানে ওই যে শেলে 17টা ইলেকট্রনও আছে। সো এই প্রোটন ইলেকট্রন কেমনে থাকে, সো সেটা বলার আগে প্রোটন সংখ্যা মানে কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। এখন আমি যদি বলি যে এই পারমাণবিক সংখ্যার সাথে আমরা একটু আগে আমরা জানি যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে যদি আমি আরেকটু ইসে করে আঁকাই, যে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে পরমাণুর বাইরের শেল। তো এখন ধরো যে এখানে 2টা নিউট্রন আছে এবং এখানে 2টা প্রোটন আছে। তাহলে
এই যে দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন যে আছে, তো এইটা কোন মৌল? দুইটা প্রোটন আছে, তো প্রোটন সংখ্যা 2, এই মৌলটা হচ্ছে হিলিয়াম, কারণ হিলিয়াম হচ্ছে 2 নম্বরে। তো তার যদি দুইটা প্রোটন থাকে তার নিউক্লিয়াসে, তাহলে দুইটা নিউট্রনও থাকবে, কারণ প্রোটন আর তবে এইটা আবার একটা বিশাল বিষয় যে সবসময় প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান নাও হতে পারে, বাট প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে। সেই সূত্রে এই বাইরের ইলেকট্রন সংখ্যাও 2টা হবে, ইলেকট্রনও 2টা হবে। তার মানে হিলিয়াম পরমাণুর যদি 2টা প্রোটন থাকে তাহলে 2টা ইলেকট্রন থাকবে। এই কারণে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান বলে নিউক্লিয়াস হচ্ছে একটা তড়িৎ নিরপেক্ষ কণা, অর্থাৎ এখানে পজিটিভ চার্জ যতগুলো থাকবে ঠিক সিমিলার নাম্বার অফ নেগেটিভ চার্জ থাকবে। এ কারণে এটাকে বলা হয় হচ্ছে মানে পরমাণুকে স্বাভাবিকভাবে বলা হয় আধান নিরপেক্ষ। সো এটা একটা ইস্যু। তাহলে পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা। এইবার মনে রাখতে হবে ভর সংখ্যাটা কি জিনিস। ভর সংখ্যা, এটার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, এই যে ভর সংখ্যা আর নিউক্লিয়ন সংখ্যা, এইটা হচ্ছে কোন একটা পরমাণুতে অবস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল সেটা কেমন? আমি যদি বলি কোন একটা পরমাণুতে 17টা প্রোটন আছে, 18টা নিউট্রন আছে, তাহলে 17টা ইলেকট্রন থাকবে। কারণ আমি বলেছি যে ইলেকট্রন আর মানে প্রোটন সংখ্যা সমান থাকে, নিউট্রন সংখ্যা সমান নাও থাকতে পারে। তাহলে 17 আর 18 এইখানে হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে 35। 17টা প্রোটন, 18 না, 17 আর 18 যোগ করলে হচ্ছে 35। তো এই 35 হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। সুতরাং ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রোটন সংখ্যা কখনোই দশমিক হইতে পারে না। মানে সোডিয়াম হচ্ছে 11 নম্বর, তার মানে হচ্ছে সোডিয়ামের অভ্যন্তরে 11টা প্রোটন আছে, কিন্তু সোডিয়ামের অভ্যন্তরে 11.3 এতটা প্রোটন থাকতে পারে না, বা 2.7 এতটা প্রোটন থাকতে পারে না। অর্থাৎ প্রোটন সংখ্যাটা হবে একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক হবে না। সো কোনো পরমাণুতে, যেমন ঠিক ক্যালসিয়ামে যদি চিন্তা করি, ক্যালসিয়ামে হচ্ছে 20টা প্রোটন আছে, সুতরাং তার বাইরে 20টা ইলেকট্রন আছে। সো এই যে 20টা প্রোটনের মোট ধনাত্মক চার্জ আর 20টা ইলেকট্রনের মোট ঋণাত্মক চার্জ সমান, এবং এই কারণে মানে পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ একটা কণা। সো দিস ইজ দ্য সিনারিও, এবং এটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা হিসাব। এখন তোমাদের যদি ভর সংখ্যা বের করতে দেয় এবং ভর সংখ্যা বের করতে দিয়ে যদি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বের করতে বলে, আই থিঙ্ক তোমরা পারবা। সো এইখানে এই ভর সংখ্যা প্রোটন সংখ্যার মধ্যে একটু তোমাদের মনে রাখতে হবে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন যদি আমি হিসাব করি, অক্সিজেন হচ্ছে কত নম্বরে? 8 নম্বরে। তো 8 নম্বরে হইলে ওর যদি প্রোটন থাকে 8টা, নিউট্রন থাকে 8টা, তাহলে ওর ভর সংখ্যা হবে 16। এবং ওর যদি 8টা প্রোটন থাকে, সিমিলারলি ওর 8টা ইলেকট্রনও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কিনা? ডেফিনেটলি ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্স থেকে একটা শব্দের সৃষ্টি হবে, সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কি জিনিস আমি সবসময় বলেছি, আমি যেভাবে মনে রাখি, আইসোটোপ, এই আইসো মানে হচ্ছে সেম, আর লাস্টে হচ্ছে পি আছে। তো আমি বেসিক্যালি মানে ওয়ার্ডের সাথে মিল রেখে মনে রাখি পি মানে হচ্ছে প্রোটন নাম্বার। তো এখন যদি পি মানে প্রোটন নাম্বার হয় তাহলে সেম প্রোটন নাম্বার। এখন এমন যদি হয় যে একটা পরমাণুর অনেকগুলা মানে মানে একটা মৌলের অনেকগুলো পরমাণু আছে, সো সেই পরমাণুগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, এই রকম পরমাণু সমূহগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হবে। তাহলে এখন যদি আমি বলি যে আইসোটোপ কাকে বলে, আইসোটোপ হচ্ছে একই মৌলিক পদার্থের বা একই মৌলের একাধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান
কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে ওই পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন আমরা বইয়ের মধ্যে তোমাদের খুব সুন্দর করে হাইড্রোজেনের কথা লেখা আছে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের আইসোটোপ 7টা, কিন্তু বইয়ে আপাতত 8 লেভেলে বলা হয়েছে 3টা। কি কি? এখন হাইড্রোজেনের যে আইসোটোপ সেটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে ধরো যে এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ধরো একই বিষয়। এখন ওর যে নিউক্লিয়াস এবং ওর যে নিউক্লিয়াস, এখন এই নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে ধরো, এবং আরেকটা ইলেকট্রন আছে, প্রোটন এবং ইলেকট্রন। এখন এইটার মধ্যে মনে করো যে কোনো নিউট্রন নাই, এইখানে মনে করো প্রোটন আছে, ওর বাইরেতে একটা ইলেকট্রন থাকবে, সেটা তো বাইরে থেকে সম্ভব না, কিন্তু এর সাথে একটা নিউট্রনও আছে। আবার মনে করো যে এখানে একটা প্রোটন আছে, সিমিলার ওয়েতে এখানে একটা ইলেকট্রন আছে, কিন্তু এটার ভিতরে 2টা নিউট্রন আছে। একই পরমাণু, কিন্তু এইটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, কিন্তু ঘটনা হচ্ছে ওর নিউক্লিয়াসে একটা প্রোটন একটা ইলেকট্রন, ওর নিউক্লিয়াসে একটা প্রোটন একটা নিউট্রন একটা ইলেকট্রন, ওর নিউক্লিয়াসে একটা প্রোটন 2টা নিউট্রন একটা ইলেকট্রন। ইট মিনস হাইড্রোজেন যেহেতু 1 নম্বরে, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুতে একটাই প্রোটন থাকবে, এবং একটা প্রোটন থাকার মানে হচ্ছে একটা ইলেকট্রন থাকবে। বাট থিং ইজ ডিফারেন্ট যখন ওর নিউট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে। এখানে কোনো নিউট্রন নাই, তার মানে এখানে একটাই প্রোটন, তাহলে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে 1, কিন্তু ইলেকট্রন হচ্ছে একটা। মানে এখানে টোটাল ভর সংখ্যা হচ্ছে 1, কিন্তু প্রোটন হচ্ছে 1। এইখানে ভর সংখ্যা হচ্ছে একটা প্রোটন একটা নিউট্রন, তবে ভর সংখ্যা হচ্ছে 2, কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 1। আবার এইখানে ভর সংখ্যা হচ্ছে 3, কারণ একটা প্রোটন 2টা নিউট্রন আছে, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু 1। এখন চিন্তা করে দেখো, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা এবং এইগুলো হচ্ছে ভর সংখ্যা। তো ভর হচ্ছে ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু 1 1 1 সেম আছে। তার মানে হচ্ছে এই পরমাণু 3টা একই মৌলের হওয়া সত্ত্বেও এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ, এবং এ কারণে এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এইটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, এবং এইটার নাম হচ্ছে ট্রিটিয়াম। তার মানে আইসোটোপের কনসেপ্টটা যদি একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা আমার থাকে, তাহলে এটা হচ্ছে একদম শর্টেস্ট এক্সাম্পল অফ আইসোটোপ টু মেক থিংস আন্ডারস্ট্যান্ড যে মানে প্রোটন সেম থাকবে। প্রোটন সংখ্যা তো কখনো মৌলের চেঞ্জ হয় না, মানে প্রোটন সংখ্যা হচ্ছে একটা পরমাণুর স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেমন কার্বনের কথা বলি, তাহলে আমার মাথায় ফার্স্টেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ওর নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে, সিম্পলি ওর নিউক্লিয়াসের বাইরে 6টা ইলেকট্রন আছে, এবং যদি ওর 6টা নিউট্রন থাকে তাহলে 6টা প্রোটন 6টা নিউট্রন মানে হচ্ছে 12, ভর সংখ্যা 12। কিন্তু যদি 6টা প্রোটন থাকে আর 7টা নিউট্রন থাকে তাহলে তার ভর সংখ্যা হবে 13, বা 6টা প্রোটন থাকে 8টা নিউট্রন থাকে তাহলে তার ভর সংখ্যা হবে 14। তার মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই যেহেতু ভর সংখ্যা, এবং দিস ইজ নট ফিক্সড যে যতটা প্রোটন থাকবে ততটাই নিউট্রন থাকতে হবে, তা না। সে কারণে নিউট্রন সংখ্যা যখনই চেঞ্জ হয় পরমাণুর ভর সংখ্যাও চেঞ্জ হতে থাকে, এবং ভর সংখ্যা যখন চেঞ্জ হতে থাকে, প্রোটন সংখ্যা যখন চেঞ্জ হওয়ার কোনো মানে উপায়ই নাই, তখনই যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আইসোটোপ। এই আইসোটোপের সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আইসোবার। সো আইসোবার হচ্ছে সিমিলার ওয়েতে আমি মনে রাখি, আইসো মানে হচ্ছে সমান, বার মানে হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ যে পরমাণুগুলোর ভর সংখ্যা সেম থাকবে। এখন এটার ভর 1, এটার ভর 2, এটার ভর 3, এটা প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম। কিন্তু এমন কিছু পরমাণু আছে যাদের ভর সংখ্যা যোগ করলে মানে প্রোটন নিউট্রন যোগ করলে সমান হবে, কিন্তু প্রোটন সংখ্যাগুলো আলাদা। মানে ভর আইসোবারের ক্ষেত্রে যেটা হয়,
ভর সংখ্যা সেম থাকে, প্রোটন সংখ্যাটা আলাদা থাকে, এরা পরস্পরের আইসোবার। আবার আইসোটোন হচ্ছে এই মৌলগুলার নিউট্রন সংখ্যা সমান, মানে টোন মানে হচ্ছে লাস্টে ন আছে, তো নিউট্রন সংখ্যা সমান, সো নিউট্রন সংখ্যা সমান আর বাকি সব আলাদা, মানে কি কি ভর সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। সো যেহেতু এখানে হচ্ছে আইসোটোপ নিয়ে আলাপ করা হয়েছে, সো আইসোটোপ হচ্ছে একই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে, একই মৌলের পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। সেটা অক্সিজেনের ক্ষেত্রে হতে পারে, সেটা কার্বনের ক্ষেত্রে হতে পারে, সেটা ক্লোরিনের ক্ষেত্রে হতে পারে। কেমন? ক্লোরিনের যদি আমি হিসাব করি তাহলে ক্লোরিনের 17 হচ্ছে প্রোটন সংখ্যা আর 35 এটা হচ্ছে ভর সংখ্যা। আবার ক্লোরিনের 17 হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু 37 হচ্ছে ভর সংখ্যা। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এইখানে হচ্ছে 17 35 17 35 এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণু, যে ক্লোরিন পরমাণুটাতে 17টা প্রোটন আছে, 17টা ইলেকট্রন আছে, কিন্তু 18টা নিউট্রন আছে এটাতে। সেই কারণে 17 আর 18 হচ্ছে 35, যেটা আমি এইখানে ব্যাখ্যা করেছি। আর 37 মানে হচ্ছে এই পরমাণুটা 17টা প্রোটন আছে, ওকে, 17টা ইলেকট্রনও আছে, কিন্তু নিউট্রন আছে 20টা। তো এই কারণে এইটার ভর সংখ্যা হচ্ছে 37। সো এই কারণে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ, মনে থাকবে। এবং আমরা ইউজুয়ালি ভর সংখ্যাকে পরমাণুর উপরে বাম পাশে লিখি লেফট আপার সাইড কর্নারে, আর লেফট লোয়ার সাইড কর্নারে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লিখি। তাহলে প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রনের মিলিত যোগফলটাই হচ্ছে মানে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। So this is the simplest concept of the mass number, মানে আমরা যদি ভর সংখ্যার কথা চিন্তা করি। সো আইসোটোপ, আইসোবার মনে রাখতে হবে। এরপর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আইসোটোপের ধর্ম এবং আইসোটোপের ব্যবহার। তোমাদের বইয়ে আইসোটোপের কিন্তু উল্লেখ করা নাই, কিন্তু ব্যবহারগুলো দেওয়া আছে। যেমন কিছু কিছু আইসোটোপের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে মেডিকেল সায়েন্সে, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটা আবার একটা অন্য লেভেলের থিওরি যে তেজস্ক্রিয় আইসোটোপ কি জিনিস। তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটা মৌল, একটা বৈশিষ্ট্য যখন মানে ভারী মৌলের নিউক্লিয়াস যাদের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, এই রকম মৌলগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে বা স্বতঃস্ফূর্তভাবে ওদের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এই রেডিও অ্যাক্টিভ যে আইসোটোপগুলো আছে এদের অনেক ইউজ আছে। যেমন আয়োডিনের নাম তোমরা শুনেছ, আয়োডিন যেটার ভর সংখ্যা হচ্ছে 31। ওই আয়োডিন 31 এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় বা থাইরয়েড ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও কোবাল্ট 60 যেই আইসোটোপটা আছে সেটাও ব্যবহার করা হয়, হ্যাঁ, মানে ক্যান্সার টিস্যুকে ধ্বংস করার জন্য। লিউকেমিয়া এই ট্রিটমেন্টের ক্ষেত্রে ফসফরাস 32 ব্যবহার করা হয়। সো এই যে আয়োডিন 131 এটা একটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কোবাল্ট 60 এটা ব্যবহার করা হয় হচ্ছে ক্যান্সার সেল ডিস্ট্রাকশনের জন্য বা ক্যান্সার কোষ ধ্বংসের জন্য। আরেকটা হচ্ছে 32 ফসফরাস, এইটাও ব্যবহার করা হয়। আরো অনেক আছে, যেমন মনে করো যে হঠাৎ করে যদি পৃথিবীর কোনো অংশে একটা ফসিল পাওয়া যায়, মানে জীবাশ্ম পাওয়া যায়, মানে অনেক বছর আগে, ধরো আজ থেকে প্রায় 5 কোটি বছর আগের কোনো একটা অংশের খণ্ডিত অংশ পাওয়া যাচ্ছে, এটা যে 5 কোটি বছর আগে, বা এটা যে 4000 বছর আগে, বা এটা যে 50,000 ইয়ার বিফোর বা ইয়ার অ্যাগো, এইটা যে নির্ধারণ হয় সেটা করে সায়েন্টিস্টরা এই আইসোটোপের ক্ষয়ের হার থেকে, মানে প্রিভিয়াস আইসোটোপ এন্ড রিসেন্ট আইসোটোপের যে প্রপোর্শন বা অনুপাত, এখান থেকে তারা আইডেন্টিফাই করতে পারে যে এই আইসোটোপটা আসলে অ্যাকচুয়ালি কত বছর আগের। আবার পৃথিবীর বয়স নির্ধারণও করা যায়। সো এই যে এজ ডিটারমিনেশন বা এই যে আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশনের এই সায়েন্টিফিক প্রোগ্রেসটা কিন্তু এই আইসোটোপগুলোর কোনো একটা দিয়েই করা হয়।
সো দেয়ার আর লট অফ ইউজ আছে। আবার মনে করো যে মানে এই আইসোটোপ থেকে যে গামা রশ্মি নির্গত হয়, এই গামা রশ্মি আবার ইউজ করা হয় হচ্ছে খাদ্যের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো ধ্বংস করার ক্ষেত্রে। সো তোমরা যখন একটু আইসোটোপের ব্যবহারগুলো পড়বা তখন দয়া করে ইনফরমেশন বইয়ের মধ্যে যেখানে আছে সেটাকে একটু টুকে রাখতে হবে বা আন্ডারলাইন করে রাখতে হবে, যাতে পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিবা তখন তোমার মাথায় যাতে মনে থাকে হ্যাঁ এটা সামওয়্যার তুমি এটা স্টাডি করেছো। কারণ হিউম্যান ব্রেইন তো ভুলে যাওয়ার একটা চান্স থাকে। যখন তোমরা আন্ডারলাইন করে পড়বা, যখন কি ওয়ার্ডসের মধ্যে একটা রাউন্ড ফিগার দিয়ে রাখবা, তখন রিভিশন দেওয়ার সময় তোমার চোখের সামনে এগুলো ভাসবে যে হ্যাঁ এটা তুমি পড়েছিলে। এটা তোমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা এটা তোমার একটা অ্যাসিস্ট্যান্সি বলা যেতে পারে, যে ইট উইল হেল্প ইউ টু রিভাইজ ইন আ শর্টেস্ট টাইম। সো দিস ক্যান বি অ্যানাদার স্ট্র্যাটেজি। সো এই হচ্ছে আইসোটোপের ধর্ম নিয়ে কথা। এবার যদি আমি বলি ইলেকট্রন বিন্যাস নিয়ে কি করা যেতে পারে, ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু পড়তে হবে। কারণ একটু কেন বলছি, এটা নিয়ে যে কি পরিমাণ পড়াশোনা, আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে শুধু একটা আলাদা ভিডিও আপলোড করেছি যে ইলেকট্রন কনফিগারেশন বা কিভাবে পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলো থাকে। বাট এখন বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড 8 বা জিএসসি স্টুডেন্টদের জন্য, যারা একদম হয়তো জানো, মানে যারা একটু বেশি পড়াশোনা করেছো বা একটু বইয়ের বাইরেও পড়েছো, এরা আসলে অনেক কিছু জানো। আর যারা ওই সুযোগটা পাও না, কেন বলছি পাও না, কারণ আমি আসলে বেসিক্যালি ফেসবুকে স্টুডেন্টের সাথে একটু ইন্টারাকশনটা বেশি হয়। সো অনেক স্টুডেন্ট অনেক লিখে আমাকে। সো সেই দিক থেকে যখন ওরা লিখে তখন অনেক বড় বড় স্টোরি আমি পাই ফেসবুকে স্টুডেন্টের কাছ থেকে, যে তখন আমি চিন্তা করি যে ওর কত ইচ্ছা থাকে কিন্তু সেই পড়াশোনাটাকে সাকসেসফুল করার জন্য সে ওই এইডটা পায় না, মানে ওই অ্যাসিস্ট্যান্সটা পায় না। ও একটু পড়তে যাচ্ছে বা বইয়ের বাইরে পড়তে যাচ্ছে বা একটু সায়েন্সের বিষয়ে জানতে চাচ্ছে, কিন্তু আশেপাশে দেখা যায় অনেক লিমিটেশন থাকে। সো ওদের জন্য যদি অ্যাটলিস্ট ওই সব স্টুডেন্টদের একটু ইন্টারনেটের অ্যাক্সেস থাকে, যারা একটু ইউটিউবে ফলো করছে বা একটু স্টাডি করার চেষ্টা করছে বা যে জিনিসটা সম্পর্কে জানতে চায় সেটা একটু গুগলে সার্চ দিয়ে জানার চেষ্টা করছে, তাদের জন্যই হচ্ছে এই মানে আমার চেষ্টাটা থাকবে সব সময় যে অন্তত এই জিনিসগুলোকে একটু সামনে আনা যায় কিনা। সো ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এইখানে চিন্তা করতে হবে যে সূত্রটা, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে 2n স্কয়ার। এটা আমাদের কাছে খুব কমন, আমরা সবাই জানি। তোমরা এই মুহূর্তে যারা টিউটোরিয়ালটা দেখছো এরাও সবাই জানো যে 2n স্কয়ার নামে একটা কিছু আছে। এখন প্রশ্ন হচ্ছে 2n স্কয়ার যেহেতু আছে, তাহলে একটু বলে রাখছি, ধরো যে এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ এটা নিউক্লিয়াস। তো এটার যে প্রথম শেল, দ্বিতীয় শেল, তৃতীয় শেল, চতুর্থ শেল, পঞ্চম শেল, ষষ্ঠ শেল, সপ্তম শেল। ও মাই গড কি বিভৎস, আচ্ছা যাই হোক কিছু একটা হয়েছে। সো এখন ধরো যে 2n স্কয়ার দিয়ে কিভাবে আমরা পরমাণুর চারপাশে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেটা জানতে চাই। তো এখন প্রথমেই চিন্তা করি যে এই যে ফার্স্ট যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের বাইরে যে প্লাসটা, এটা এটা হচ্ছে নিউক্লিয়াসের বাউন্ডারি, এবং তারপরের যেটা এটা এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা হচ্ছে সেকেন্ড শেল, এটা থার্ড শেল, এটা ফোর্থ শেল, এটা ফিফথ শেল, এটা সিক্সথ শেল, এটা সেভেন্থ শেল। এখন যদি আমি এটাকে একটু নামকরণ করি তাহলে নাম হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কে শেল, এল এম এন ও পি কিউ। এখন স্টুডেন্ট প্রশ্ন করবে এটা কেমন কথা স্যার, কে থেকে শুরু হইলো কেন? ইট ক্যান বি আ ভ্যালিড কোয়েশ্চেন, যে কে থেকে শুরু হইলো কেন। এটা মানে বোর মডেল যখন আসে 1913 সালে, তখন নিলস বোর প্রথম ব্যাখ্যা করেছিলেন যে পরমাণুর চারপাশে ইলেকট্রন বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। তার মানে
নিলস বোরের কথা থেকে আমরা পাই যে কক্ষপথের আকৃতিটা হচ্ছে অলমোস্ট বৃত্তাকার। সো এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন ঘোরে তখন তারপরে আরো অনেক রিসার্চ এন্ড ইনভেনশনের পরে আমরা এই শেলগুলো সম্পর্কে জানি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শেল। সো এই যে শেল বা এটাকে আমরা বলি অরবিট, এবং এটার বাংলা হচ্ছে শক্তি স্তর বা হচ্ছে কক্ষপথ। হ্যাঁ, এখন এই কে শেল হচ্ছে ফার্স্ট শেল। তো ফার্স্ট শেল হিসাব করলে এইটার নাম্বার হচ্ছে 1 ফার্স্ট শেল, N2 হচ্ছে এল শেল, N3, N4, N5, N6, N7। এখন আবার এটাও প্রশ্ন হতে পারে যে 7 এর পরে কেন হইলো না। আচ্ছা, এগুলাকে মানে সবগুলাকে এক্সপ্লেইন করলে টিউটোরিয়াল হয়ে যাবে 10 ঘন্টার মতো লম্বা, যেটা আসলে ফিজিবল না। আমি সবগুলো প্রশ্নের উত্তর ক্রমান্বয়িকভাবে দিব। আগে একটু অধ্যায়টাতে কি আলোচনা করা হয়েছে সেটাকে এক্সপ্লেইন করছি। তো ফার্স্ট শেল যেটা 2n স্কয়ার, তো ফার্স্ট শেলে n এর মান যদি 1 হয় তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 2 into 1, দ্যাট ইজ 2। ইট মিনস যে এই সূত্রটা আমাদেরকে এতটুকু ক্লিয়ারিফাই করবে যে ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন থাকবে। তো 2টা ইলেকট্রন কেমনে থাকবে? ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন থাকবে এইভাবে। এরপর হচ্ছে সেকেন্ড শেল। তো সেকেন্ড শেলে n এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার যদি হয় তাহলে এটা হবে হচ্ছে 2 into 4, মানে 2 স্কয়ার ইকুয়ালস টু 4, দ্যাট মিন্স 8। অর্থাৎ সেকেন্ড শেলে মানে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন থাকবে। তো সিমিলারলি আমরা যদি বাকিগুলা করতে থাকি বা করার চেষ্টা করি তাহলে এটা হবে এই রকম, দ্যাট মিন্স 2 into 9। সো এটাকে একটু ইনটু দেই, পয়েন্ট বোঝা যাতে না যায়। সো এটা যদি এরকম হয় তাহলে 2 into 9 মানে হচ্ছে 18। তার মানে তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন থাকতে পারে। সো এরকম ভাবে 2n স্কয়ার করে বাকিগুলোতে আমরা যদি যাই তাহলে একটা নাম্বার অফ ইলেকট্রন আমরা পাবো, এবং সেই নাম্বার অফ ইলেকট্রনটা এতটুকু বোঝাবে যে এই ইলেকট্রনগুলা কিভাবে থাকে কক্ষপথে, মানে কিভাবে থাকে না, কতটা থাকে। সো এই 2n স্কয়ার সূত্রটার একমাত্র মিনিং হচ্ছে যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, কিভাবে থাকবে সেটা হচ্ছে আবার পরের হিসাব। সেইখানে কোয়ান্টাম থিওরিটা মনে রাখতে হবে, সেখানে অরবিটাল হিসাব আছে, সেখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এরকম অনেক কিছু ব্যাখ্যা আছে। আমি ডেফিনেটলি কোয়ান্টাম নাম্বার নামে আমার এসএসসি কেমিস্ট্রির প্লেলিস্টে একটা ভিডিও আছে, কোয়ান্টাম নাম্বারস, সেখানে আমি এক্সপ্লেন করেছি এই জিনিসটাকে একটু অন্য লেভেলে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কিভাবে ইলেকট্রনগুলা থাকে অরবিটের মধ্যে, অরবিটালের মধ্যে। সো এই লেভেলে এতটুকু জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকলো যে কিভাবে ইলেকট্রনটা বিন্যস্ত থাকে। এখন যদি আমরা ওই যে আমরা লিখেছিলাম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এদের যদি স্ট্রাকচার চিন্তা করি, ধরো আমি বেরিলিয়াম এটা চিন্তা করছি। বেরিলিয়াম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তার মানে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তাহলে বেরিলিয়ামের মধ্যে 4টা প্রোটন থাকবে। তো কিভাবে থাকবে? আমি ফার্স্টে লিখবো হচ্ছে বেরিলিয়াম। তো বেরিলিয়ামের এটা হচ্ছে ফার্স্ট, মানে এটা নিউক্লিয়াস, এখানে কোনো ইলেকট্রন দেয়া যাবে না। তো এটা হচ্ছে ফার্স্ট শেল। তো ফার্স্ট শেলে এখন ইলেকট্রন কেমন থাকবে? ইলেকট্রন থাকবে হচ্ছে এখানে একটা, এইখানে একটা, 2টা। ফার্স্ট শেলে 2টা, কিন্তু ওর যে পারমাণবিক সংখ্যা 4, আরো আছে 2টা ইলেকট্রন, তাহলে সেটা যাবে হচ্ছে সেকেন্ড শেলে। তো সেকেন্ড শেলে কিভাবে হবে? 2টা। এখন যদি আমি চিন্তা করি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, তো সোডিয়াম হচ্ছে 11। তাহলে আমি যদি সোডিয়ামেরটা চিন্তা করি, এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এটা হচ্ছে ফার্স্ট শেল। তো ফার্স্ট শেলের মধ্যে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা। এরপরে যদি আমি বলি এটা হচ্ছে সেকেন্ড শেল, তাহলে সেকেন্ড শেলে
ইলেকট্রন থাকে কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 আর 2 কত হইলো? 10। তবে বাকি থাকলো কয়টা? আরো একটা, সেটা যাবে হচ্ছে তৃতীয় শেলে, সেটা হবে একটা ইলেকট্রন। এই কারণে বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 4, তাহলে এটা হবে 2,2। কিন্তু আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 11, তাহলে এটা হবে 2,8,1 8,1। এখন এই ইলেকট্রন কনফিগারেশনটা আসলে এটা হচ্ছে 281। এইভাবে আমরা আসলে অ্যাকচুয়ালি পরের ক্লাসে তোমরা যখন যাবা, মানে স্ট্যান্ডার্ড 9-এ বা 10-এ যখন তোমরা স্টাডি করবা, সেখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা 281 এই বল মডেলে প্রকাশ হয় না, হয় হচ্ছে এসপিডিএফ দিয়ে। এই এসপিডিএফটা আবার একটা অন্যরকম থিওরি, যেখানে অরবিটাল, 4টা অরবিটাল থাকে। এসপিডিএফ হুইচ ইজ শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ এন্ড ফান্ডামেন্টাল। ওই অরবিটাল গুলোতে যথাক্রমে 2, 6, 10 এবং 14টা করে ইলেকট্রন থাকে। সেটা একটু অন্য রকমের স্টাডি, সেখানে গিয়ে একটু ঠান্ডা মাথায় পুরোটাকে বুঝতে হবে যে কিভাবে এসপিডিএফ অরবিটাল দিয়ে ইলেকট্রন বিন্যাস হয়। তখন এটা হবে কি 1s2 2s2 2p6 3s1, মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা। এটা এই মুহূর্তে এখানে লিখছি না, কারণ এটা কি আগে ভালো মতো স্টাডি করে তারপরে বুঝতে হবে যে কিভাবে 1s2 2s2 3s2 3, মানে 1s2 2s2 2p6 3s1 এখানে হইলো। এইটা এই মুহূর্তে এখানে আলাপ করছি না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইলেকট্রন প্রোটন যেভাবে থাকে, এভাবেই কি তারা থাকে, নাকি এরা অন্য কিছু করে? করে অবশ্যই। এরা হচ্ছে যৌগ গঠন করে। যখনই এরা যৌগ গঠন করতে যায়, তখন এদের মধ্যে একটু দেনা পাওনার হিসাব চলে আসে। অর্থাৎ কেউ একটু ইলেকট্রন দেয়, আবার কেউ ইলেকট্রন নেয়। এই দিয়ে নিয়ে তারা হচ্ছে আবার একটা যৌগ গঠন করে। এই যৌগ গঠন করার পেছনের রিজনটা হচ্ছে যে এই পরমাণুগুলা হচ্ছে অনেক অস্থির। এরা স্থির থাকতে চায়, স্থিতিশীলতা অর্জন করতে চায়। এই স্থিতিশীলতা অর্জন করার জন্য এরা বন্ধন গঠন করে। ঠিক যেমন মানুষের জীবনে সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত একটা রহমত হচ্ছে বিবাহ বন্ধন। এই একটা বন্ধনে যখন একটা পুরুষ এবং একটা স্ত্রী বন্ধন গঠন করে এবং দুইজন একসাথে একটা স্টেবল লাইফ লিড করা স্টার্ট করে, ঠিক পরমাণুগুলোর মধ্যে একই রকম একটা মানে প্রপার্টিজ আছে যে কারো যদি ইলেকট্রন বেশি থাকে, কারো যদি ইলেকট্রন কম থাকে, ইলেকট্রন দিয়ে নিয়ে তারা একসাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। মানে সংসার না, এরা আসলে যৌগ গঠন করে এবং এরা স্টেবল হয়ে অণু ফর্ম করে। এই স্ট্যাবিলিটি অর্জন করার প্রবণতা মানুষের মধ্যে যেমন থাকে, প্রাণীকুলের মধ্যে যেমন থাকে, পরমাণুর মধ্যেও থাকে। কারণ পরমাণু মানে থিওরি বললে বা ফিলোসফির কথা চিন্তা করলে তো অনেক ডিপে চলে যাওয়া লাগবে। পরমাণু দিয়েই তো হচ্ছে পৃথিবীর সকল পদার্থ তৈরি। সুতরাং পরমাণুর মধ্যেও ওই প্রবণতা থাকে, স্ট্যাবিলিটি অর্জন করার প্রবণতা থাকে, দেওয়া নেওয়ার একটা ধর্ম থাকে। সেই ধর্মটা কেমন? সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে। এটাও হয়তো তোমরা জানো যে প্রত্যেকটা পরমাণু চায় যে তার বাইরে 8টা ইলেকট্রন থাকুক। সো এই 8টা ইলেকট্রন থাকলে যে কোনো একটা পরমাণু স্টেবল হয়, এইটার নাম হচ্ছে অক্টেট থিওরি। যে বাইরে যদি 8টা থাকে, তাইলে ওই পরমাণুটা প্রকৃতিতে মুক্তভাবে বিচরণ করতে পারে এবং সে একটা স্টেবিলিটি অ্যাচিভ করে। এই স্ট্যাবিলিটি অ্যাচিভ করার জন্য তার যদি ইলেকট্রন দেওয়ার প্রয়োজন হয়, সে ইলেকট্রন দিবে। তার যদি ইলেকট্রন নেওয়ার প্রয়োজন হয়, সে ইলেকট্রন নিবে। এবং একটা পরমাণু যতটা ইলেকট্রন দিতে পারবে সেটা ডিপেন্ড করে তার ইলেকট্রন বিন্যাসের উপরে। যেমন সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি ও দিয়ে দেয়, তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে সোডিয়ামের মাথায় একটা প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ এই ইলেকট্রনটা ছেড়ে দিলে সোডিয়ামের 11টা প্রোটন থাকার কথা, মানে 11টাই প্রোটন আছে, তার সেই অনুপাতে 11টা ইলেকট্রন থাকার কথা, তাই ছিল। কিন্তু সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, মানে এখন সে 10টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন ছেড়ে দিল না, ছেড়ে দিয়ে সে যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার কারণ কি? ছেড়ে দেওয়ার কারণে ওর এই বাইরের শেলটা থাকবে না।
তো বাইরের শেল না থাকলে ওর বাইরে এখন কয়টা হইলো, 8টা হইলো। তার মানে এখন সে স্টেবল। কিন্তু এখন এই ইলেকট্রনটা ও যে ছেড়ে দিছে, এই যে ইলেকট্রনটা ছেড়ে দিছে, এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা কে রিসিভ করবে? ক্লোরিন অথবা ফ্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন। এটা আবার কেন? এরা কারা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে ওই সকল মৌল যাদের বাইরে 7টা ইলেকট্রন আছে। তো ওরা যদি 8টা অর্জন করতে চায় তাহলে ওদের একটা ইলেকট্রন লাগবে। তাহলে সেই ইলেকট্রনটা ওদের যে কেউ রিসিভ করতে পারে। এখন ক্লোরিন যদি বা ফ্লোরিন যদি সেই ইলেকট্রনটা রিসিভ করে তাহলে তার একটা নেগেটিভ চার্জ হবে। এই সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন আর ফ্লোরিন মাইনাস হচ্ছে অ্যানায়ন। এই তখন সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস মিলে যে যৌগটা হয় তার নাম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। বা ফ্লোরিনের জায়গায় যদি ক্লোরিন থাকতো তাহলে এটা হইতো সোডিয়াম ক্লোরাইড, যদি ব্রোমিন থাকতো হইতো সোডিয়াম ব্রোমাইড, যদি আয়োডিন থাকতো তাহলে হইতো সোডিয়াম আয়োডাইড। আবার যদি আমরা একটু ক্যালসিয়ামের কথা চিন্তা করি, ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, অর্থাৎ ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8 2। তো ওর বাইরে হচ্ছে 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন সে দিয়ে দিতে চাইবে কারণ তার বাইরে 8টা ইলেকট্রন অর্জন করার একটা প্রবণতা থাকবে। তো ক্যালসিয়াম যদি সেই 2টা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ওর মাথায় 2+ হবে। যে যতটা ইলেকট্রন দিবে সমসংখ্যক প্লাস আয়ন তার মাথায় তৈরি হবে। এখন এইটাকে রিসিভ করার জন্য হচ্ছে অক্সিজেন। কেন অক্সিজেন? কারণ অক্সিজেনের বাইরে হচ্ছে 6টা ইলেকট্রন, ওর 2টা ইলেকট্রন দরকার। সো ক্যালসিয়ামের কাছ থেকে সে 2টা ইলেকট্রন রিসিভ করবে। ক্যালসিয়ামের কাছ থেকে সে যদি 2টা ইলেকট্রন রিসিভ করে তাহলে এটা O2- হবে। তখন এই ক্যালসিয়াম 2+ আর এই O2- এই 2টা ধনাত্মক ঋণাত্মক আয়ন একত্রিত হয়ে Ca2+ প্লাস O2- হয়ে CaO গঠন করবে, যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তোমাদের এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি রাসায়নিক বিক্রিয়া নামে একটা অধ্যায় আছে সেইখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে যৌগ গঠন হয় এবং এরা কিভাবে যোজনীটাকে ক্রস করে। মানে যোজনী হচ্ছে মৌলের একটা এমন বৈশিষ্ট্য যেটা নির্ধারণ করে সে কতটা মৌলের সাথে যুক্ত হইতে পারে এই বিষয়টা। সো আমি চেষ্টা করেছি এতক্ষণ ধরে পরমাণুর গঠন এই টাইটেলের আন্ডারে জেএসসি লেভেলে যতটুকু আলোচনা করা হয়েছে সেইটুকুকে এক্সপ্লেন করতে। কারণ এক্সপ্লেনেশনের আসলে কোনো শেষ নাই, কোনো একদিক থেকে শুরু করলে আর শেষ করা যাবে না। যেমন অনেক স্টুডেন্ট এই প্রশ্ন করতে পারে, স্যার আপনি একটু আগে বললেন তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকতে পারে, তা এইখানে আপনি আবার 4টা শক্তি স্তরে গেলেন কেন? 2 8 10 হইতে পারতো, কারণ তৃতীয় শক্তি স্তরে তো 18টা ইলেকট্রন থাকতে পারে। এখানে 2 8 10 না হয়ে 2 8 8 এর পরে 2 কেন হইলো? ওয়াই দিস সিনারিও হ্যাপেন্স? এইটা যদি প্রশ্ন হয় তাহলে এটার আবার একটা ভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, যেটার জন্য পরবর্তী স্টেপে গিয়ে আমাদের একটু স্টাডি করা লাগবে। সো ইন দ্যাট কেস আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে বইটার মধ্যে যতটুকু আছে, আগে টেক্সট বইটা পড়ার পরে বুঝতে হবে যে তুমি টেক্সট বই পড়ে যতটুকু বোঝার দরকার ছিল ততটুকু বুঝতে পেরেছো কিনা বা আরো কিছু জিনিস লাগবে কিনা। যখনই মনে হবে যে হ্যাঁ আরো কিছু জিনিস লাগবে, ওইটা সার্চ আউট করার জন্য দেখতে হবে যে আর কোন কোন বই পড়লে ওই যতটুকু নলেজ তুমি বুঝতেছো না বা পারতেছো না বা সামহার তোমার মনে হচ্ছে যে এটা কেন হইলো, এটার উত্তর খোঁজার জন্য একটু তোমাকে সার্চ করতে হবে। এটার নামে হচ্ছে জ্ঞান অন্বেষণ করা। এবং এটার জন্যই আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে আমার চ্যানেল থেকে একাডেমিক ভাবে একটা লেভেলের স্টুডেন্টদের যারা আছে ক্লাস 8 9 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এদের বইটা সম্পর্কে আগে ভালো আইডিয়া দেওয়া যায় কিনা। আমি ব্যক্তিগতভাবে এতটুকু প্রমিস করতে চাইবো যে আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ততদিন চেষ্টা থাকবে বইটাকে সলভ করার পরে এরপরে ফার্দার আরো অনেক ডিগিং করে এক একটা নলেজের এক একটা লেভেলে প্রেজেন্ট করা যায় কিনা। সো দ্যাট উড বি মাই
ওনেস্ট টার্গেট। সো স্ট্রাকচার অফ অ্যাটম অধ্যায়টা জেএসসির আঙ্গিকে আমি যতটুকু আলাপ করে দিলাম। তোমরা ভিডিওটা দেখার পরে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, এই ভিডিওর নিচে আমাকে লিখো, আমাকে জানিও যে আর কোন জায়গায় তোমাদের প্রবলেম আছে। তাহলে নেক্সট ভিডিওগুলো বানানোর সময় আমি সেই টপিকগুলোকে চিন্তা করি ভিডিও আপলোড করব। সো দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা নিয়ে থাকো। আসসালামু আলাইকুম।